আপন করে নেওয়ার কারণটা হয়তো খুব সিম্পল। সহজভাবে ভাবতে গেলে ভাই ভালোবাসে এই জন্য। তবে আমি আমার ছোট বোনের থেকে শেহরিনের ব্যাপারে শুনেছি, জেনেছি, ভালো লেগেছে। যদিও এখনও সে পরিবারে কেউ হয়ে ওঠেনি, তবে আশা করছি অতি দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইউ আর সো কাউন্ট হার্টেড মাই বয়, থ্যাংক ইউ সো মাচ। তবে সান্নিধ্যর ভালোবাসার ব্যাপারটা আমাকে বেশ অবাক করে। আচ্ছা, এটা সান্নিধ্যের দোষ নাকি গুণ বলতে পারি না। অ্যাকচুয়াল কারণটা হচ্ছে সান্নিধ্য সব্বাইকে ভালোবাসতে পারে না। ও ভালোবাসার ব্যাপারে এতটাই কনসার্ন যে নিজ পরিবারের সদস্যদেরও সেখানে ছাড় দেয় না। আমাদের সাধারণত পরিবার বা নিকটাত্মীয় বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা ভালোবাসা বা টান থেকেই থাকে, বাট ওর সেই টানটা নেই। ও বেছে বেছে কিছু মানুষকে ভালোবাসবে, আর ওর ভালোবাসাটা এতই মজবুত হবে যে অপরপক্ষের মানুষ তাকে ভালোবাসতে বাধ্য হবে। খুব বেশি নয়, হাতে গোনা মাত্র কয়েকজন হয়তো সেই লিস্টে রয়েছে। আমার মনে হয় সেখানে শেহরিন বর্তমানে টপে আছে। তুমি নেই? রিজন সাহেবের প্রশ্ন করা মাত্র হেসে ওঠে দুজনে। সারফরাজ মাথা নাড়িয়েই বলে, অল্প কিছু মানুষের ভিড়ে কোনো মতে স্থান পেয়ে গেছি। বিকজ হোয়েন ইট কাম টু লাভ, হি ইজ ভেরি ডিসক্রিপ্ট। আমি বুঝতে পেরেছিলাম এই ছেলেটার ভালোবাসা বেশ প্রখর। কারণ অনেকেই আছে যারা ভালোবাসার শুরুতেই নিজেকে জাহির করে, ক্ষমতা দেখায়, আধিপত্য বিস্তার করে, বোঝায় সে যে ভালোবাসে এটাই অনেক বড় কিছু। বাট নেতা সাহেবের মধ্যে আমি এসব কিছুই পাইনি, বরং আমার মেয়ের রিজেকশনটাও বেশ ধৈর্যের সহিত নিয়েছিল সে। তার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস দেখে আমি যথারীতি অবাক হয়েছিলাম। ঠিক সে কারণে আমি শেহরিনের মাঝে প্রথমেই কোনো নেগেটিভটি তৈরি করিনি। ওকে সবসময় বলেছি, অবজার্ভ করো, দেখো, বোঝো, জানো, অতঃপর মন যেটা বলে সেটা শোনো। এখন মনে হয় আমার মেয়েটাও কিছুটা তার প্রতি দুর্বল হয়ে পড়েছে। হয়তো ভালোবাসাও তৈরি হতে পারে। তাহলে আর দেরি কি, শুভ কাজটা চলুন আমরা মিলেই সম্পূর্ণ করে দিই। আমার ভাইটাকে একমাত্র শেহরিনই পারবে ঠান্ডা করতে। কারণ যখনই শেহরিনকে নিয়ে আমরা কোনো কথা বলি, সে একদম বরফের ন্যায় শীতল হয়ে যায়। যে কেউ দেখে বলবে এত ভালো মানুষ আগে কখনো দেখিনি। রিজন সাহেব দু হাত বুকের সাথে ভাঁজ করে ছোট্ট করে নিঃশ্বাস ছাড়েন। ধীরস্থির গলায় বলেন, নেতা সাহেবের সব গুণেই আমাকে মুগ্ধ করে, কিন্তু দু একটা দোষ আবার চিন্তিত করে তোলে। পুলিশ মামলা, মুক্তর কোর্ট রায়, এগুলোতে আমাদের অভ্যস্ততা নেই। সেখানে এই ছেলে নির্দ্বিধায় অস্ত্র নিজ হাতে তুলে নেয়। সারফরাজ মনে মনে যেটা নিয়ে একটু ভাবনায় পড়ছিল সেটাই সত্যি হয়। সঙ্গোপনে নিঃশ্বাস সে নিজেও ছেড়েই বলে, বুঝতে পেরেছি বিষয়টা। এটা আসলে স্বাভাবিক। একজন বাবা মেয়ের সেফটির জন্য সব দিকে চিন্তা ভাবনা করেই আগাবে। সান্নিধ্যের দোষটাই হচ্ছে এটা, স্বভাবে বেপরোয়া, ভয় করে না সহজে। ওকে যে ঘা দিবে তাকে সে উল্টা ঘা দিয়েই ছাড়বে। আমি সবসময় চেষ্টা করি, ইভেন করে চলেছি, অন্তত মার্ডার নামক শব্দটা থেকে তাকে দূরে রাখতে। মারপিট হয়তো আটকাতে পারবো না, রাজনীতি করতে হলে এটা আবশ্যক, কিন্তু আমার মেয়ে কতটা দুর্বল এসব বিষয়ে সেটা নিজ চোখে দেখতে পারছো বাবা। আমি কিছুটা চিন্তায় আছি এই নিয়ে। হ্যাঁ, এটা বুঝতে পারছি ভালোবাসায় কমতি হবে না, কিন্তু সে যদি সুস্থই না থাকে তাহলে কিভাবে একটা সুন্দর জীবন বা সংসার করবে? সারফরাজ খানিকটা ভাবুক দৃষ্টি মেলে তাকায়। কিছু সেকেন্ডের নীরবতা শেষে পরিষ্কার কণ্ঠেই বলে, মানুষ ভয় কাটায় ভয়ের মধ্যে দিয়ে গিয়ে। আমি বলছি না শেহরিনকে শক্ত হতে বা মেনে নেওয়ার চেষ্টা করতে, কখনোই বলবো না। শুধু আমি কেন, আমার বিশ্বাস সান্নিধ্য নিজেও কখনো শেহরিনকে জোর করে মানিয়ে নিতে বলবে না। বরং শেহরিন যেন কমফোর্ট জোনে থাকে সেটা সে নিশ্চিত করবে, যেভাবেই হোক না কেন। আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর রইল ডার্ক সাইডটা, মানুষের জীবন পরিবর্তনশীল আঙ্কেল। সময়ের সাথে সাথে সান্নিধ্যের হয়তো বুঝ আসবে, নিজের রাগ কন্ট্রোল করতে শিখবে, বেপরোয়া ভাব কমবে। এই যে তার ছোট্ট ভালোবাসার জগৎ, সেটাও হয়তো এক সময় প্রস্তুত হবে। সব কিছুরই একটা সময় আছে।
রিজন সাহেব নিশ্চুপ থাকেন। সারফরাজ নরম গলায় বলে, আপনার কাছে আমার অনুরোধ, শিহরিন যদি নিজ হতে সান্নিধ্যকে চায়, আপনি প্লিজ না করবেন না। ওদের দুজনকে একটা পবিত্র বন্ধনে আবদ্ধ করে দিবেন। শিহরিন সান্নিধ্যের জীবনে আসলে সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখবেন ওরা ওদের মতো গুছিয়ে নিতে পারবে নিজেদেরকে। আমরা অযথাই হয়তো চিন্তা করছি। আর সবচেয়ে বড় ব্যাপার, আমি বড় ভাই হিসেবে আমার একটা বোনকে আগলে রাখতে পারলে আর একটা বোনকে কেন পারবো না? সঙ্গে আমার পরিবার তো আছেই। কিছুটা অবাক দৃষ্টি মেলেন রিজওয়ান সাহেব সারফরাজের দিকে। এক দৃষ্টিতে তাকিয়ে নির্মিত স্বরেই বলে, তোমাকে দেখে আমি বেশ আশ্চর্য হয়ে যাচ্ছি বাবা। আজকাল এটা খুবই রেয়ার, ভাই হয়ে ভাইয়ের জন্য এত ভালোবাসা। আমার তো বলতে ইচ্ছে করছে, হাউ ক্যান ইউ পসিবল? এরকমটা এই আধুনিক যুগে হয় কখনো? আধুনিক যুগে হয়তো কমই হয়, বাট নাইট নিডস কিডস আমরা, সেই জন্য হয়তো। তুমি হাসছো, আমি রীতিমতো অবাক হচ্ছি। সারফরাজ হাসা কমিয়ে স্থির হয়েই বলে, ওকে ওকে, লেট মি ডিসক্রাইব। আসলে জন্মের পর চোখ খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম বাবা তখর রাজনীতিবিদ, আম্মা কর্মজীবী নারী। অতপর 5 বছর বয়সে ফ্যামিলিতে আগমন হলো আরেক তখর মাথা গরম রাজনীতিবিদের। বাবা মা দুজনেই ব্যস্ত। সো আমাদের দাদুর কাছেই বড় হওয়া। কিন্তু 6 বছর বয়সে পা রাখার আগেই দাদু মারা গেলেন। সান্নিধ্যে তখন 1 বছর ছুঁই ছুঁই। এখন যত যাই হোক, কর্ম ফেলে তো আর থাকা যায় না। আম্মা অনেক চেষ্টা করতেন সব কিছু ম্যানেজ করে চলার। আমি যেহেতু বড়, তাই আমার দায়িত্ব ছিল সান্নিধ্যকে দেখে রাখার। সেই যে দেখা শুরু হলো, আজ পর্যন্ত সেটা চলমান। বের হতে পারিনি। আমার ছোট্ট একটা বাচ্চা আছে। আমি যতবার ওকে দেখি মনে হয় এটা সেই সান্নিধ্য যাকে আমি নিজ হাতে মানুষ করেছি। বাবার বিরুদ্ধে কোর্ট কাচারি হয়েছে অনেক। আম্মাকে সেখানে দৌড়াতে হতো সব সময়। বেকায়দায় পড়তাম আমি। বিকেলের খেলাটাকে মিস করতাম। মাঠে গিয়ে এক হাতে ব্যাট, অপর হাতে ওকে ধরে রেখেছি। সাব্বাস বেটা, তোমার বাবা মা ভীষণ লাকি এমন একটা দায়িত্বশীল ছেলে পেয়ে। যদি ভুল না করি, বোনটাও তো তোমার হাতেই মানুষ হয়েছে। সারফরাজ ক্ষীণ হাসে চাপা কণ্ঠে বলে, হ্যাঁ, ভাই বোন আমার হাতেই মানুষ হয়েছে। তবে সানজি আমাদের দুই ভাইয়ের কাছে সবচেয়ে বেশি আদরের। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, আমাদের আদরের বোন আমাদের রক্তের কেউ নয়। সরি, বুঝতে পারলাম না তোমার কথা। সানজিকে দত্তক নেওয়া হয়েছে। ওর যখন জন্ম হয় তখনই ওর মা মারা যায়। নাজির আঙ্কেল ছিলেন আমার বাবার সহকারী। 1998 সালে বাবার নির্বাচনীয় প্রচারণায় জুলফিকার সিকদারের গুলিতে মারা যান তিনি। তখন সানজির বয়স 7 মাস। নাজির আঙ্কেলের বৃদ্ধা মা এক নবজাতক সন্তান নিয়ে ঠাঁই নেন আমাদের বাসায়। তিনি আমাদের হাতে অলিখিত চুক্তিতে আজীবনের জন্য সানজিকে তুলে দেন। একটা বোন পেয়ে আমরা তো ভীষণ খুশি। আমার বাবা মাও নিজ সন্তান হিসেবে গ্রহণ করে নেন। আমরা বিষয়টা এতটাই প্রাইভেট রেখেছি যে খুব কাছের কয়েকজন আত্মীয় স্বজন ছাড়া সারা দুনিয়া জানে সানজি আমাদের নিজেদের বোন। আমরা 2.5 বছর এই কারণে চট্টগ্রামে বাইরে থেকেছি, যাতে আশেপাশের মানুষ কখনো সন্দেহ না করতে পারে। ইভেন আমার ওয়াইফও জানে না। কোনো এক কারণে যদি মনোমালিন্য হয়, যদি হুট করে বলে ফেলে, আমরা সেটা মেনে নিতে পারবো না। আমার বোন আমাদের দুই ভাইয়ের কলিজা। মাই গড, স্প্লেস, আমি তোমাদের চেহারার সাথে তোমার বোনের চেহারা নাকি অনেক মিল, শেহরিন আমাকে বলেছে। তাই নাকি? শেহরিনের কাছে হয়তো এক লেগেছে, আর হতেও পারে আল্লাহ হয়তো ওকে আমাদের আপন করার জন্য কিছুটা মিল দান করেছেন। এক একজনের দৃষ্টিতে মানুষ এক এক রকম। আর ছোট থেকে একসাথে বেড়ে ওঠা, জেনেটিক্যালি হয়তো মিল নেই, তবে স্বভাবের চরিত্রে এক আছে। এটা সঠিক, ভালোবাসা তোমাদেরকে একত্র করেছে। আচ্ছা, অনমোর করছেন, বাই এনি চান্স যদি তোমাদের আত্মীয় স্বজন বলে ফেলে? সেরকমটা চান্স নেই। আমার একটাই চাচা, কোনো ফুপু নেই। চাচা সারা জীবন বিদেশেই থেকেছেন। দেশে এসেছেন
6-7 বছর আগে নানা নানু জানতেন, তারা তো মারাই গিয়েছিলেন। 2 মামা আছেন, ওনারা এতকাল যেহেতু বলেনি, মনে হয় না কখনো বলবেই। আর এখন তো মুখ খোলার সাহসই পাবে না, কারণ কারণ সান্নিধ্য। সারফরাজ মাথা নেড়ে হেসে সায় জানায়। রিজওয়ান সাহেব সোফায় শরীর এলিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠেই বলেন, ডিরেক্ট শুট করে দিবে নিশ্চয়ই। এই ব্যাপারে আমি আপনাকে চোখ বন্ধ করে নিশ্চয়তা দিতে পারি। বলেছি না, ও যাদেরকে ভালোবাসবে তাদের জন্য জান দিবে নির্দ্বিধায়। এই জন্যই লিস্টে সংখ্যা কম রাখে। লিস্ট সংখ্যা কম, তাহলে কিভাবে কি ম্যানেজ করে? ও খুব স্বাভাবিকভাবেই চলে, কথায় আর কাজে বুঝিয়ে দেয় প্রত্যেকের সীমারেখা। হয়তো এতে কেউ বুঝে যায়, কেউ বোঝে না। ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড সুসি পারসন। আমাদের সাথে কেউ দীর্ঘ সময় আলাপ করলেই ভালোবাসা তৈরি হয়ে যায়। এই যে তোমার সাথে আমার কথা হচ্ছে, তোমাকে তো আমার বেশ ভালো লাগে গিয়েছে। সারফরাজ যত কিঞ্চিত হেসে প্রত্যুত্তর দেয়, ওকে যদি এ ব্যাপারে প্রশ্ন করি, ডাইরেক্ট উত্তর দিবে ভালোবাসাটা ভীষণ দামি একটা অনুভূতি, অযথা অপচয় করার কোনো মানে নেই। নেতা হয় এই কি কথা? তাহলে জনসেবা? ওটা ওর প্রফেশনাল, ওর দায়িত্ব। হয়তো এটাকেও লিস্টে রেখেছে। তবে কাজের প্রতি সৎ থাকলে ভালোবাসা প্রকাশ করার প্রয়োজন হয় না, মানুষ এমনিই বুঝে যায়। সঠিক, তবে আমি ভেবেছিলাম কি জানো, একটাই মেয়ে, যেহেতু আমার মেয়ের জামাই, একটু ধীর স্থির শান্ত স্বভাবের চয়েস করব। কিন্তু কি আর করা, ওপরওয়ালার খেল। নিয়ম মেনে এমন ভাই বোনের মাঝে নিজের মেয়েটাকে রেখে নিশ্চিন্তই পরপরে চলে যেতে পারবো। আল্লাহ সব দিকে পরিপূর্ণ না করলেও কিছু দিকে পরিপূর্ণ রাখেন, যাতে মানুষ সন্তুষ্ট হতে পারে। আমি সন্তুষ্ট তোমাদের বন্ধনে। গড ব্লেস ইউ মাই বয়। তোমার মতো বিগ ব্রো প্রত্যেক ঘরে ঘরে হোক। ধন্যবাদ আঙ্কেল। রাত 3:45। চট্টগ্রাম শহরে ডিসি হিলের পাশে দাঁড়িয়ে থাকা এক পরিত্যক্ত দালানের ভেতরে চলছে শান্ত মস্তিষ্কের এক জটিল রেখা। শেষ রাতের মৃদু বাতাসে সেখান হতে নাকে ভেসে আসছে ইট, সিমেন্ট আর মরিচে ধরা লোহার গন্ধ। একটি ছোট্ট আবদ্ধ কক্ষ, দেয়াল জুড়ে জমাট বাঁধা নোংরা মাকড়সার জাল আর বিভিন্ন ফাটলের দাগ। কক্ষের মাঝখানে একটি কাঠের চেয়ারে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা রয়েছে ইউএনও সাহেব। পরনে তার দামি স্যুট পর ছিঁড়ে খুঁড়ে এখন নোংরায় জর্জরিত, মুখে কালো রঙের একটা কাপড় বাঁধা, চোখ দুটো খোলাটে, চোখ চুল উস্কো খুস্কো, কপালে বেঁধে দেওয়া রক্তমাখা কাপড় ভিজে উঠেছে প্রায়। এইখানে আসার সাথে সাথে আসিফের ক্রোধে শিকার হয়েছে সে। বেচারা সারাদিন ঘুরে ঘুরে মেজাজ বিক্ষিপ্ত বোধে চলে গিয়েছিল। সান্নিধ্যর হসপিটাল হতে আসার আগেই নিজ খায়েশ কিছুটা পূর্ণ করেছে, যদিও নিজ হাতে থামেনি। সান্নিধ্যের বাকি ছেলেপেলেরা তাকে থামিয়েছে জোরাজুরি করে। গভীর রাত, জঙ্গলের মাঝ হতে ভেসে আসে কুকুরের করুণ ডাক। তৌসিফের সামনের চেয়ারটায় পায়ের ওপর পা তুলে ধীর ভঙ্গিতে বসে আছে সান্নিধ্য। মুখরেখা তার বেজায় শান্ত, হাতে জ্বলন্ত সিগারেট, যেখান হতে উঠছে ধোয়ার একটি ক্ষীণ স্রোত। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে সামনে বসা সেই বড় কলিজাওয়ালার দিকে। কিয়ৎ সময় পার হয়, সান্নিধ্য ধীরে ধীরে সিগারেটটা মুখে নিয়ে একটা টান দেয়। আগুনের গোলা উজ্জ্বল হয়ে ওঠে, সেই সাথে মুখোশের মতো নিষ্প্রাণ মুখটাও তার রক্তিম আভায় উদ্ভাসিত হয়ে ওঠে। খানিক সেকেন্ড পরেই সিগারেটটা নামিয়ে ফেলে ঠোঁটের অগ্রপ্রান্ত হতে। রিমনকে দিয়ে ইশারায় মুখ খোলার ইউএনও সাহেবের। অতঃপর নিঃশ্বাস ছেড়ে ঠান্ডা গলায় বলে, আগে কোথায় পোস্টিং ছিল? মাদারীপুর। কয় টাকা খেয়ে বদলি হয়ে এখানে আসা হয়েছে? সবাইকে নিজের মতন ভাবা বোকামি। সঠিক। আমাকে ছেড়ে দেওয়া হোক। কেন বাবা, কষ্ট হচ্ছে তোমার? তৌসিফ চোখ তুলে তাকায় সান্নিধ্যের দিকে, নিরেট স্বরেই বলে, ক্ষমতা কিন্তু আমারও আছে এমপি সাহেব, সরকারের লোক আমি নিজেও। সো বেশি বাড়াবাড়ি করো না। তোমার ক্ষমতা দেখার জন্যই তো এত যত্ন করে পুলিশকে ফাঁকি দিয়ে তুলে নিয়ে এসেছি। জানতামই পুলিশ থাকলে জমবে না। দেখাও এখন। ছেড়ে দে বলছি। ছাড়বো সময় হলে। সান্নিধ্য হাতের ঘড়ি দিকে এক পলক তাকিয়ে সময় দেখে নিয়েই বলে, 4টার সময় লাল লিগা না? জি ভাই। তা ইউএনও সাহেব কোন দল?
তৌসিফ সান্নিধ্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে কোনো জবাব দেয় না। সান্নিধ্য সিগারেট টানতে টানতেই বলে, না জবাব দিলে থেরাপি দেয়া হবে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইংলিশ প্রিমিয়ার লিগে, লিভারপুল। ম্যানচেস্টার ইউনাইটেড। আসিফ, এছাড়া তো দেখি সব দিক থেকে আমার বিপক্ষে। আসিফ হাসতে হাসতেই বলে, এল ক্লাসিকো। সান্নিধ্য সিগারেটটা বাম হাতে নিয়ে পকেট হতে ফোন বের করে। সারফরাজ হতে একের পর এক কল আসা দেখে ফোনটা বন্ধ করে পকেটে ঢুকিয়ে নেয়। আমাকে চেনা জানা ছিল? হুম, কি ব্যাপার, শুধু আমিই চিনতাম না এই ব্যাটারে? 3 মাস হলো এসেছে ভাই। 3 মাস? তুমি 3 মাস এসে এই সান্নিধ্যের পিঠে ছুরি চালানোর সাহস দেখিয়েছো? সাহস আছে? শেহরিন আমার। শেহরিনকে আমি ভালোবাসি এবং ওর সাথেই আমারই বিয়ে হবে। কোনো কুকুর এসে ঘেউ ঘেউ করলেও কাজ হবে না। এতক্ষণ অবধি এমপি সাহেবের মন মস্তিষ্ক ঠান্ডা থাকলেও তৌসিফের মুখের কথা তাকে উত্তপ্ত করে তোলে মুহূর্তে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সে। তার দৈহিক উচ্চতার ছায়া মেঝেতে পড়ে পুরো রুমটাকে গ্রাস করে নেয়। সান্নিধ্য এগিয়ে এসে ধীর পায়, তৌসিফের খুব কাছাকাছি এসে দাঁড়ায়। সামান্য ঝুঁকে ঠান্ডা গলায় নির্দেশ দেয়। ডান হাত খুলে দাও ওর। রিমন আদেশ পাওয়া মাত্র এগিয়ে এসে দড়ি বাঁধা ডান হাত খুলতে শুরু করে। তৌসিফের অর্ধেক খোলা শেষ হতেই সান্নিধ্য তাকে থামিয়ে নিজেই দ্রুত বাঁধন ধরে টেনে আলগা করে দেয়। শক্ত হাতে তৌসিফের ডান হাতের তালুটা উন্মুক্ত করে। জ্বলন্ত সিগারেট, সেই সাথে উন্মুক্ত হাতের তালু। তৌসিফের চোখে আতঙ্কের রেশ ঠিকরে বের হয়। জোরে জোরে নিঃশ্বাস প্রবাহিত হয় নাসাপথ দিয়ে। এক মুহূর্তে মনে পড়ে তার সাথে যেটা ঘটতে যাচ্ছে এখন, সেটা কয়েক ঘন্টা আগে একজনের সাথে ঘটিয়ে এসেছে সে নিজে। শেহরিনের হাত পুড়িয়েছে এভাবেই। সিগারেটের আগুনে জ্বলন্ত অংশটা লাল উত্তপ্ত। সান্নিধ্য এক পলক তৌসিফের চোখের দিকে তাকায়, অতঃপর সঙ্গে সঙ্গে সিগারেটের জ্বলন্ত প্রান্তটা চেপে ধরে তৌসিফের কোমল তালুর ওপরে। ঘড়ি ধরে 5 মিনিট এভাবে চলতে থাকতে চর্বি পোড়ার এক আর্দ্র শব্দ কক্ষে মিশে যায়। তৌসিফের গলা ফাটা চিৎকার ভেসে বেড়ায়। রিমন এসে ফের তার মুখের ভেতর কাপড় খোঁজে দেয়, ফলে গলা ফাটা চিৎকার রূপ নেয় বিকট আওয়াজে। সান্নিধ্য হাত বাড়াতেই আরেকটা জ্বলন্ত সিগারেট তার হাতে দেওয়া হয়। সেটা সে বাম হাত দিয়ে তৌসিফের মুখ হতে কাপড় সরিয়ে পুরো জ্বলন্ত অংশটা পুরো ঠোঁট জুড়ে লেপটে দেয়। তৌসিফের সমস্ত দেহ বিদ্যুতের মতো ঝলকে ওঠে, শরীর টলে ওঠে, সেই সাথে ঘোলাটে চোখ দুটো যেন এখন খোলস ছেড়ে বেরিয়ে আসবে। সান্নিধ্য চোয়াল শক্ত করে হিংস্র স্বর উন্মুক্ত করেই বলে, এই মুখ দিয়ে আমার সেহরিনার নাম ভুলেও বের হবে না, মাইন্ড ইট। এই বাস্টার্ড, মাইন্ড ইট। সান্নিধ্য গর্জনে তৌসিফ কোনোমতে মাথা নাড়ায়। পুরো কক্ষ কেঁপে ওঠে সেই সাথে। আসিফ, রিমন স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ভাইয়ের এরূপ তাদের চেনা। আগুনের স্পর্শে মুখমণ্ডল বিকৃত হতে থাকে তৌসিফের। অসহ্য যন্ত্রণায় সে ছটফট করতে থাকে। কপালে শিরা ফুলে উঠেছে, মুখের মাংসপেশিগুলো টান টান। সান্নিধ্যর মুখে কোনো অনুশোচনা নেই, বরং বরফ শীতল তৃপ্তি তার চোখে মুখে। সে সিগারেটটা সরাই তৌসিফের হাতের তালুতে। ঠোঁটে এখন কালো গভীর পোড়া দাগ, চারপাশের চামড়া লাল ফোসকা পড়তে শুরু করেছে। তৌসিফের মাথা ঝুঁকে পড়ে, হাঁফাতে থাকে অবিরামভাবে। সান্নিধ্য ক্রোধান্বিত স্বর ভেদ করেই বলে, এটা তো স্রেফ শুরু ইউএনএম সাহেব। এখন এইভাবে মাথা নিচু করলে হবে? তোমার করা প্রতিটি জুলুমের হিসাব নেওয়া হবে। আমার সেহরিনের ফেলা প্রতিটি অশ্রুর বিনিময়ে হবে তোমার শরীরের প্রতিটি ইঞ্চি মাংস, ভেঙে ফেলা প্রতিটি হাড়। সান্নিধ্য পিছিয়ে যায়, তার চোখের দৃষ্টি ধীরে ধীরে আরো ক্রুদ্ধ হয়ে ওঠে। পরনের শার্টের হাতা গুটিয়ে ঘড়ি খুলে ফেলে দেয়। ফুলে ওঠা পেশিগুলো ম্লান আলোতে দৃশ্যমান হয়ে ওঠে। প্রথম মুষ্টি আসে তৌসিফের পেটে, গভীর নিস্তব্ধ একটা শব্দ ভেদ করে যায়। এক মুহূর্ত সময় ব্যয় না করে হাতের কনুই দ্বারা জোরালো আঘাত তৌসিফের গালে চাবুকের মতো এসে লাগে। তার মাথা ঝাঁকি দিয়ে একদিকে ঘুরে যায়, মুখ হতে ছিটকে বেরিয়ে আসে রক্ত। সান্নিধ্যের হাত থামে না। তৌসিফের বাধা অবস্থায় ঘুষির পর ঘুষি বসায় তার চোখে মুখে গলায়। প্রতিটা ঘুষি তার হিসেবকৃত, প্রতিটা ঘুষি নিখুঁত, প্রতিটা ঘুষি নৃশংস। মুখ জুড়ে ক্রোধের ঝড় বইতে থাকে। নিজের হাত রক্তাক্ত হয়ে উঠলে সে পাশে পড়ে থাকা একটা লৌহ দণ্ড তুলে নেয় হাতে, মুখ বরাবর আঘাত করে বসতেই
তৌসিফ চোখ বড় বড় হয়ে শরীর ছেড়ে দেয়, মুখ হতে বেরিয়ে আসে তীব্র গোঙানির আওয়াজ। আর একটু হলেই যেন তার নিঃশ্বাস বের হয়ে আসবে। চোখে মুখে আধার ঘনিয়ে সে চেয়ার সহ পড়ে যায় মাটিতে। সাদিত চোখে তখনও ঝরছে আগুন, যে আগুন তাকে অন্যায়ের ইন্ধন জ্বালাতে সাহায্য করে। পা দিয়ে সে গলা চেপে ধরে তৌসিফের। জ্ঞান হারানোর কিনারায় এসে দাঁড়ায় তৌসিফ। শ্বাস প্রশ্বাস তার ক্ষীণতর হতে থাকে। শান্তিত হাতে সেই লৌহ দণ্ড দিয়ে পরপর তার দুটো হাতের কবজি বরাবর আঘাত করে। তৌসিফ অনুভব করে দুটো হাত তার জন্য বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সামান্যতম শক্তিটুকু খুঁজে পায় না। কিছুই না, শুধুমাত্র স্পর্শ করার নমুনা। ভাই মরে যাবে মনে হচ্ছে। সান্নিধ্য কোমর হতে পিস্তল বের করে বুক বরাবর নিশানা করে ট্রিগারে হাত রাখে। সময়ের ব্যাপার প্রেস করা, কিন্তু অসময়ে ঝড়ো বেগে সারফরাজ সেখানে এসে উপস্থিত হয়। দৌড়ে সে সান্নিধ্যকে ধাক্কা মেরে সরিয়ে দেয় সেখান হতে। এনাফ সান্নিধ্য, আর না। তুই সর। ও এমনিতেই মরে যাবে। আমার হাতে মরুক। তোর হাতেই মরেছে, প্লিজ আর না। ধর বেটা, তুই সর। সারফরাজ সান্নিধ্যকে টেনে ধরে আসিফ রিমনকে ক্রুদ্ধ স্বরে নির্দেশ করে তৌসিফকে সরিয়ে নিয়ে যেতে, কিন্তু আসিফ রিমন দুজনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সান্নিধ্য হতে কোনো নির্দেশনা না আসা পর্যন্ত তারা এক পা নড়ে না। তুই কি চাস আমি তোর গায়ে হাত তুলি? তোল হাত, তবুও আমি ওকে শেষ করব। এখনো ওর নিঃশ্বাস চলছে। ও সেহরিনের গায়ে হাত দিয়েছে, ও সেহরিনের হাত পুড়িয়েছে, মেয়েটাকে কষ্ট দিয়েছে। তুই যা শাস্তি দিয়েছিস বেঁচে থাকলেও ওর প্রতি মুহূর্তে মৃত্যুর স্বাদ পাবে ভাই। তুই শান্ত হ, তোর সঙ্গে এখন শেহরিনের জীবন জড়িয়ে। এইটা মাথায় রেখে মানুষ খুন কর। দুই ভাইয়ের চলমান ধস্তাধস্তিতে সান্নিধ্য এক পর্যায়ে শান্ত হয়ে যায়। শেহরিনের সঙ্গে নিজের জীবন জড়ানোটা তার মস্তিষ্কে এসে পৌঁছায়। দৃষ্টি স্থির হয়ে যায় সঙ্গে সঙ্গে। মেয়েটা রক্ত ভয় পায়, পিস্তল ভয় পায়, অথচ এই দুটোই তার হাতে। তাহলে কি শেহরিন? সান্নিধ্য হাত হতে পিস্তল ছুঁড়ে মেঝেতে ফেলে দেয়। পকেট হতে টিস্যু বের করে হাত মুছতে মুছতেই বলে, শুয়োরের বাচ্চাকে সোজা কর্ণফুলীর নদীতে ফেলে দিয়ে আসো। এতক্ষণে কাঙ্ক্ষিত ব্যক্তি হতে নির্দেশনা আসতেই আসিফ রিমন কাজে লেগে পড়ে। বাইরে হতে তাদের লোক ডেকে এনে তুলে নিয়ে যায় তৌসিফকে। সারফরাজ ধারালো স্বরেই বলে, চট্টগ্রাম মেডিকেল হসপিটালের গেটের সামনে রেখে আসো। সান্নিধ্য হাত পরিষ্কার করা থামিয়ে তাকাতেই সারফরাজ সঙ্গে সঙ্গেই বলে, একদম চুপ, বেশি বুঝতে আসবি না। আমি এখন যেটা বলবো সেটাই মানতে হবে। এনিওয়ে এইটা বিষয়টা উপর পর্যায়ে যাবে। মারা তুমি খাবে সান্নিধ্য। যদি সে নিখোঁজ হয়, যে অবস্থা এর, সরকারি হাসপাতালে থাকলে এমনিতে হয়তো মারা যাবে, আর মারা না গেলেও কোনোভাবে বেঁচে গেলে আজীবন পঙ্গুর মতো বেঁচে থাকবে। আমাকে কেস সাজাতে দাও। কালকে সকালে ওসি সাহেবের কাছে জবাব দিতে হবে। ওসি সাহেবের? চুপ, একটা কথা না, ওদের বল। সান্নিধ্য হাতের টিস্যু মুঠো করে ফেলে দিয়ে আসিফ রিমনকে সারফরাজের কথা মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশনা দেয়। উত্তাল পরিবেশ কিছুটা শান্ত হয় সময়ের ব্যবধানে। বদ্ধ কক্ষ হতে সবাই চলে যেতেই সান্নিধ্য নিজেও বের হয়ে যায়। তার পিছু পিছু আসে সারফরাজ। সেহরিনের কি অবস্থা এখন? আছে ভালো, জ্ঞান ফিরেছে। তুই যাবি হাসপাতালে? হুম। তোকে এই অবস্থায় দেখলে আবার জ্ঞান হারাবে। সান্নিধ্য প্যান্টের পকেট হতে গাড়ির চাবি বের করতে গিয়ে হাত থামিয়ে সারফরাজের দিকেই তাকায়। সারফরাজ নির্বিকার চিত্তে গাড়ির দরজার কাছে এসে দাঁড়িয়েই বলে, তাকিয়ে লাভ নেই, বাসায় যা, শাওয়ার নিয়ে একটু ঘুম দে। মস্তানদের মতো চেহারা কাটিয়ে তারপরে ওর সাথে দেখা কর। সুস্থ ফিল করবে মেয়েটা। সান্নিধ্যর হাত হতে চাবিটা কেড়ে নিয়ে সারফরাজ নিজে গিয়ে গাড়িতে ঢুকে যায়। নিজের ড্রাইভিং সিট দখল করে সান্নিধ্যকে রিল্যাক্সে বসার সুযোগ দেয়। ওঠ বেটা, 5টা বেজে গেল। আমার এনার্জি ডাউন আজকের মতো। সকাল 10টা। ঝকঝকে মিষ্টি রোদের সম্ভার সাদা রঙের পর্দা ছাপিয়ে প্রবেশ করেছে কেবিন জুড়ে। খানিকটা শেহরিন শারীরিক অবস্থা বেশ খানিকটা উন্নত হলেও ভীষণ দুর্বল সে। হাতের ক্ষতটা সারতে বেশ সময় লাগবে। অক্সিজেন স্যাচুরেশন ভোররাত হতেই স্বাভাবিক হয়েছে। ডক্টর নির্মল বসু 6টার সময় এসে
ফাইনাল চেক আপ করে গিয়েছে। এখন মোটামুটি সে আশঙ্কামুক্ত। তবে ডিসচার্জ দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এখন পর্যন্ত। কালকে রাতে শেহরিনের অবস্থা নাজুক করে তুলেছিল প্রত্যেককে। ডক্টর নির্মল বসুর প্রথম সাজেস্ট ছিল, বলে দিয়েছিলেন ভালো সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে। এইভাবে নাজুক হয়ে চলে বড় ধরনের ক্ষতি হতে পারে যে কোনো সময়। আল্লাহ সহায় ছিলেন জন্য অল্পের ওপর দিয়ে বেঁচে গিয়েছে এ যাত্রায়। রিজন সাহেব শেহরিদের সাথে সাক্ষাৎ শেষ মাত্র বের হয়েছেন কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। এছাড়া তিনি তার এক ডাক্তার বন্ধুর সঙ্গে পরামর্শ করবেন দেশের বাহিরে ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখানোর জন্য। নীল রঙের হাসপাতালের ড্রেস পরা দুর্বল রমণী, ঠোঁট মুখ কুঁচকে আছে, সামনে বাড়ন্ত স্যুপ একবার টেস্ট করে তার আর দ্বিতীয়বার মুখ তোলার রুচি হচ্ছে না। এত বাজে স্যুপ সে আগে কখনো খায়নি। ম্যাম প্লিজ একটু ট্রাই করুন, না খেলে আরও উইক হয়ে যাবেন তো। আমি খেতে পারছি না। একটু ট্রাই করুন। হচ্ছে না। এক্সকিউজ মি। ফোট করে ভরাট পুরুষালী কণ্ঠে নাচ সহ শেহরিন চোখ তুলে যায়। সাদা পাঞ্জাবি পরিহিত সুঠামদেহী এক পুরুষ সামনে উপস্থিত, যাকে দেখা মাত্র শেহরিন চোখ নামিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে নেতিয়ে পড়ে ভঙ্গুর কায়া। যতদূর মনে পড়ে কালকে সেই দুর্গম রাতে সে নিজে হতে নেতা সাহেবকে জড়িয়ে ধরেছিল, কান্নার ভাসিয়েছিল তার চওড়া বুকটা, সহজ স্বীকারোক্তি দিয়েছিল তিনি না এলে সে মরে যেত। সবকিছু মন থেকে বললেও এখন কেন জানি না তার ভীষণ লজ্জা পাচ্ছে। ওই ধারালো চোখে চোখ রাখার ক্ষমতা নেই তার। ইস, নেতা সাহেবের প্রেমে এইভাবে সে ফেসে গেল। তাই এই লোকের সমস্ত কথা সত্য প্রমাণিত হলো তবে। প্লিজ। শিওর। শেহরিনের সামনে হতে নাচটি উঠে সান্নিধ্যকে জায়গা করে দেয়। সান্নিধ্য ধীর পায়ে এগিয়ে এসে শেহরিনের সামনে বসতেই লাজুক রমণীর গায়ের লোম জাগ্রত হয়ে ওঠে। বুকের মধ্যে অজানা অস্থিরতায় এলোমেলো হয়ে পড়ে সে। খাচ্ছ না কেন? শেহরিন নিশ্চুপ হয়ে মাথা নিচু করে থাকে। মনের মধ্যে জবাব এসে থাকলেও মুখের উচ্চারণ করে না সে। সান্নিধ্য শেহরিনের চুপচাপ ভঙ্গিমা দেখে আর কিছু বলে না। পাঞ্জাবির হাতা টান করে সিলভার ঘড়িটা ঠিকঠাক করে নেয় সে। সান্নিধ্য শেহরিনের চুপচাপ ভঙ্গিমা দেখে আর কিচ্ছু বলে না। পাঞ্জাবির হাতা টান করে সিলভার ঘড়িটা ঠিকঠাক করে নেয় সে। অতঃপর নার্সের হাত হতে স্যুপের বাটিটা নিজ হাতেই তুলে নেয়। স্যুপটা বেশ গরম থাকায় বাম হাতের তালুতে নিয়ে ডান হাতে চামচ দিয়ে নাড়তে থাকে সে। শেহরিন ধীরে ধীরে মাথা তুলে তাকায়। সামনে বসারত গম্ভীর পুরুষের দিকে তাকায় সে নিচু চোখে। সতেজ চেহারা, মুখরেখায় শীতলতার রেশ। মাত্র হয়তো শাওয়ার নিয়ে এসেছেন উনি। চুলগুলো এখনো ভেজা রয়েছে। মুখে হালকা খোঁচানো দাড়িতে নেতা সাহেবকে দেখে শেহরিনের মনের অস্থিরতা আরো গাঢ় হয়। মস্তিষ্ক তাকে কড়া নেড়ে জানায় লোকটা সুপুরুষ। আমাকে পরে দেখো, আগে খাওয়াটা শেষ করো। কর্ণে গরম কিছু ঢালে যেমন অনুভূত হয় সান্নিধ্যের কথা শোনা মাত্র শেহরিনের সেই দশা হয়। এক ঝটকায় চোখ সরিয়ে নেয় সে। হাতের মুঠোয় কোলের ওপর থাকা কভার শিটটা চেপে ধরে সে। ছি ছি শেহরিন, তুই শেষ আজকে। আর কত? লজ্জায় হাবুডুবু খেয়ে বেহাল দশা রমণীর। এই মুহূর্তে প্রেশার চেক করলে নিঃসন্দেহে হাই প্রেশারের মাত্রা ছাড়াবে। শেহরিনের লজ্জায় লাল হওয়া মুখ দেখে সান্নিধ্য অন্তরালে মৃদু হাসে। অতঃপর শান্ত কণ্ঠেই বলে, হা করো শেহরিন। খাবো না। কেন খাবা না? শেহরিনের হয়ে উত্তর দেয় পাশে দাঁড়িয়ে থাকা নার্সটি। স্যার, ম্যামের কাছে বিষাদ লাগছে। আমি বারবার ট্রাই করতে বলেছি, কিন্তু উনি নাছোড়বান্দা। সান্নিধ্য নার্সের কথা অনুযায়ী হাতে থাকা স্যুপের বোলটা হতে খানিকটা স্যুপ চামচে তুলে নিজে টেস্ট করে। মুখে দেওয়ার সাথে সাথেই কপাল খানিকটা ভাঁজ হয়ে এলেও শেহরিন ফের মুখ তুলে তাকাতেই সেই ভাঁজ অদৃশ্য হয়ে যায় সঙ্গে সঙ্গে। ঠিকঠাকই আছে, খাওয়া যাবে, সমস্যা নেই। ঠিকঠাক? হ্যাঁ, হা করো। ঠিক নেই। তুমি কি বিরিয়ানি খেতে চাচ্ছ? নিয়ে আসবো? শেহরিন সান্নিধ্য তেরা কথায় মুখ ফুলাই। সে কখন বলেছে বিরিয়ানি খাবে? হাসপাতালে কোনো পেশেন্ট বিরিয়ানি আবদার করে নাকি? স্যুপের যে অবস্থা নিজেই তার জায়গায় হলে বুঝতো। মুখের সামনে চামচ তুলে ধরতেই শেহরিন বাধ্য হয়ে হা করে। না খেলে
এই লোক নিশ্চিত আরও কথা শোনাবে। পলিটিক্যাল পার্সন বলে কথা, পেটে প্যাচে প্যাচে পেটে পেটে প্যাচ, কথায় কথায় প্যাচ। অতি সন্তর্পণে সান্নিধ্য স্যুপটা খাইয়ে দিতে থাকে শেহরিনকে। নার্সের দায়িত্ব আপাতত না থাকাতে সে মেডিসিনগুলো রেডি করে দিয়ে চলে যায়। বেয়ারা চুলগুলো তখন হতে শেহরিনকে ডিস্টার্ব করছে। ডান হাতটা মোটামুটি অচল হওয়ার কারণে সে পারছে না চুলগুলোকে ধরে ক্লোচারে বাঁধতে। ডাস্টটা থাকাকালীন চুলটা কেন খুলল না আজব। সান্নিধ্য খাওয়ানোর মাঝে শেহরিনের মুখরেখায় খানিকটা বিরক্তি ভাব লক্ষ্য করে, কারণ খুঁজতেই চোখে ধরা পড়ে মেয়েটার চুল তাকে জ্বালাতন করছে, বারবার মুখের সামনে উড়ে উড়ে আসছে। খানিক সেকেন্ড ভাবনার পরে সান্নিধ্য শেষ হওয়া স্যুপের বাটিটা রেখে সে উঠে পড়ে। টিস্যু দ্বারা হাতটা মুছে জানালার কার্নিশে দাঁড়িয়ে পকেট হতে ফোন বের করে, সরাসরি ইউটিউবে প্রবেশ করে লিখে সার্চ করে হাউ টু ট্রাই হেয়ার উইথ এ ক্লিপ। সার্চ করার সঙ্গে সঙ্গে অনেকগুলো ভিডিও এসে যায় সামনে। সান্নিধ্য হালকা স্ক্রল করে দেখে মোটামুটি শখানেক হবে। কপাল কুঁচকে যায় তার, এত কেন? হাজার নিয়ম হাজার পদ্ধতি, বেরিয়ে আসে সে। এসব দেখার প্রয়োজন নেই, তার চেয়ে নিজে যেভাবে পারবে সেভাবেই আটকিয়ে দেবে। এটা দিয়ে চুল বাঁধে? হুম, নাম কি? ক্লেচার। সান্নিধ্য নিজে ক্লাচারটা নিয়ে শেহরিনের পেছনে চলে আসে। আলতো হাতে চুলগুলো সে মুঠো পাকিয়ে কোনো মতে পেঁচাতে থাকে। সুনিপুণ যত্ন, সুন্দর এক মুহূর্ত। শেহরিনের মধ্যে অনুভূত এক ভালো লাগার অনুভূতিরা হুট করে ডানা মেলে উঠতে থাকে। মাথা নিচু করে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিজের হাতের দিকে। ঠোঁটের কোণে ফোটে তার স্বতঃস্ফূর্ত এক হাসি, যে হাসিতে জানালার ফাঁকে উড়ে চলা নীল আকাশে সাদা মেঘেরাও সায় বেলায়। প্রশান্তির এক হাওয়া এসে তার গায়ে দোল দিয়ে যায়। মনের ভেতরে সংগোপনে প্রশ্নেরা এসে জমাট বাঁধে। শুধাই, তবে ভালোবাসা বুঝি একেই বলে? ঋতুর পালা বদলে সঙ্গে সঙ্গে কেটে যায় মাঝখানে 7টা দিন। বিভৎস সেই দিন, বিভৎস সেই ক্ষণ পুরোপুরি ধুয়ে মুছে না গেলেও বেশ খানিকটা মন হতে দূর হয়ে যায় শেহরিনের। হাসপাতাল হতে ডিসচার্জ পেয়েছে সে পরদিনই, তবে ডাক্তারের নানান নির্দেশনায় সে ক্লান্ত বিরক্ত। এত কিছু মেনে চলা যায়, মনে মনে তার ভীষণ আফসোস। কেন যে এত ভিতর ডিম হলো, কেন সে দুর্গম রাজ্যের রাজকন্যা হলো না? ঢাল তলোয়ার অস্ত্রবিদ্যায় শত্রুর বিনাশ শিখল না। মা, সময় হয়ে গিয়েছে, মেডিসিন খেয়ে নাও। ব্যালকনিতে বসারত অবস্থায় বাবার ওষুধ খাওয়ার নির্দেশনা কর্ণে পৌঁছায় শেহরিনের। সবুজ কুঞ্জলতার লতানো দেহের দিক হতে দৃষ্টি সরিয়ে এই একজন মানুষ তার বাবা। আজ 7 দিন হলো তার বিজনেস অফিস মিটিং সমস্ত কিছু বাদ দিয়ে মেয়ের সেবা যত্ন করে যাচ্ছে। একটাই কথা, তার চোখে মেয়ে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সে ঢাকায় ফিরবে না, যার কারণে বাসায় বসেই যতটুকু ভার্চুয়ালি কানেক্টেড থেকে অফিস সামলানো যায় সেটুকুই করে যাচ্ছেন তিনি। অন্যদিকে মেয়ের ক্রমাগত তাকে বুঝিয়ে যাচ্ছে, চোখের সামনে স্বতঃস্ফূর্ত ভাব দেখিয়ে চলছে। বারে বারে বলছে, বাবা তুমি যেতে পারো, এখন কোনো সমস্যা নেই। কিন্তু বাবা শোনে না মেয়ের কথা। মেয়ের ডান হাতের দিকে তাকালে তার দিন দুনিয়া আধার হয়ে আসে। ঢাকা যাবে কিভাবে? মা, দ্বিতীয়বার ডাক আসতেই শেহরিন বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে। ধীর পায়ে কক্ষে প্রবেশ করে মেডিসিন বক্সটা বাম হাতে নিয়ে ডাইনিংয়ে বাবার কাছে চলে যায়। বা ডান হাত তার এখনো ক্ষত, এই ক্ষত হয়তো সহজে আর মিশবে না। তালুর চামড়া পুড়ে গিয়েছে, মাঝখানে লম্বালম্বি হয়ে কালো বর্ণ ধারণ করে আছে। লাজুক কায়া সেদিকে তাকাতে পারে না, তাকালেই তার বুকের ভেতরটা ভারী হয়ে আসে। ওই জানোয়ারটার নির্মমতার প্রতিচ্ছবি চোখে ভেসে ওঠে। দেরি করো না, টাইমলি মেডিসিন নিতে হয়। খেয়েছো তুমি বাবা? হ্যাঁ মা, খেয়েছি। রিজন সাহেব ছোট্ট ডাইনিং টেবিলের এক পাশটায় বসে ল্যাপটপে কাজ করছেন। এতদিনের অনুপস্থিতিতে কাজের পাহাড় জমাতার। এর আগে কখনো কোনো সময় এতদিন সশরীরে কাজ হতে বাহিরে থাকেননি সে। 7 দিনে মোট 4টি মিটিং ডিল ক্যান্সেল করে দিয়েছেন। নারায়ণগঞ্জে নতুন প্রজেক্ট শুরু করার কথা ছিল, সেটাও স্থগিত করে দিয়েছেন। কারণ প্রসঙ্গ যখন তার মেয়ে, সমস্ত কাজ জলাঞ্জলি দিতে 1 সেকেন্ডও কার্পণ্য বোধ করবেন না তিনি। বাবা, জি মা।
শেহরিন ঔষধ খাওয়া শেষ করে নরম গলায় বলে, আমার ভার্সিটি মিস হয়ে যাচ্ছে বাবা, সময়ও বেশি নেই ইয়ার ফাইনাল হতে। এই সময় ভার্সিটি মিস দেওয়া মানে বিরাট লস। কিন্তু তুমি তো এখনো বেশ উইক। উইক না বাবা, হাত ছাড়া আমি আলহামদুলিল্লাহ ফিজিক্যালি স্ট্যাবল আছি এখন, আর সমস্যা হচ্ছে না। রিজন সাহেব ল্যাপটপ হতে দৃষ্টি সরিয়ে মেয়ের দিকেই তাকান, মৃদু স্বরেই বলেন, হাতে কি কলম ধরতে পারবে? একটু কষ্ট হবে, বাট মনে হয় চেষ্টা করলে পারবো। প্রেশার পড়ে যাবে হাতে, মাংসপেশিতে টাল লাগবে। শেহরিন একটুখানি সময়ের জন্য হাতের দিকেই তাকায়, সঙ্গে সঙ্গে চোখ তুলে নিয়েই বলে, রিতমা আছে, আমার কিছু ক্লাসমেট আছে, ওদের থেকে নোটস কালেক্ট করব। আমি যদি কিছু নাও লিখতে পারি লেকচারগুলোতে জাস্ট অ্যাটেন্ড করব। এটাও করা যায়, লেকচারগুলো শুনলে উপকার হবে। কিন্তু তুমি কি লং টাইম বসে থাকার এনার্জি পাবে মা? ওফো বাবা, আমি কি ছোট বাচ্চা নাকি? অবশ্যই পারবো, কোনো সমস্যা হবে না। তাহলে একটা অ্যাপ্লিকেশন রেডি করতে হবে। আমি রিতমাকে বলেছি, ও আমার হয়ে অ্যাপ্লিকেশন রেডি করে দেবে। তুমি শুধু কালকে আমাকে ভার্সিটি যাওয়ার অনুমতিটা দাও। রিজন সাহেব মুখরেখায় কিছুটা ভাবুক চিন্তার ভাঁজ ফেলেই বলেন, ঠিক আছে, অনুমতি দিলাম, তবে বেশি প্রেশার নিবে না। আমার টপ রেজাল্টের কোনো দরকার নেই। ফার্স্ট প্রায়োরিটি তোমার সুস্থতা। ওকে বাবা, ধন্যবাদ তোমাকে। ওয়েলকাম মা। আচ্ছা এখন যাও, রেস্ট নাও তুমি। শেহরিন বসা ছেড়ে ওঠে না। বাবা রেস্ট নেওয়ার কথা বলেও সে কোনো প্রত্যুত্তর করে না। সে বাক্যে দোনমনা ভাব নিয়ে চুপচাপ বসা থাকে, বা হাতে ডাইনিং এ রাখা এটা ওটা জিনিস নাড়াচাড়া করতে থাকে। রিজন সাহেব নিজ কাজে মনোযোগ দিলেও মেয়ের ভাব পড়তে লক্ষ্য করেন, বুঝতে সক্ষম হন। তার কথা শেষ হলেও মেয়ের কথা এখনো শেষ হয়নি। হয়তো কিছুটা একটা বলতে চাইছে, কিন্তু হেজিটেশনের কারণে বলতে পারছে না। তবে তিনিও নিজ থেকে কিছু বলতে চান না। দেখা যাক মেয়ে নিজ হতে কদ্দূর এগোয়। 2-1 মিনিট এভাবেই পেরোয়। শেহরিনের ভেতরে প্রশ্নেরা এসে জমাট বাঁধে দলে বলে, কিন্তু মুখ ফুঁড়ে উচ্চারণ করতে পারে না। লজ্জার কারণে কিভাবে নেতা সাহেবের কথা জিজ্ঞাসা করবে সে? বলবে কি করে বাবা নেতা সাহেবকে হারিয়ে গিয়েছে, নাকি চট্টগ্রাম ছেড়ে দূরে গ্রামে পাড়ি জমিয়েছেন? সেই যে হসপিটালে থাকতে একদিন মাত্র এসেছিল তাকে দেখতে, এরপর হতে তোর লাপাত্তা। সুস্থ হতে দেখে বুঝি আর কোনো খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেনি। এ কেমন নিষ্ঠুরতা এমপি হয়ে? জনগণের দিকে কোনো খেয়ালই নেই তার। বাবা, বলুন। মামা মামি কি এসেছিল? সরি। শেহরিন নিভদ্র চোখ তুলে তাকায়, কোমল কণ্ঠেই বলে, মামা মামি এসেছিল কি আমাকে দেখতে? তুমি কি ভুলে গিয়েছো মা? দুদিন আগেই তো মারামারি আরস মোমো এসেছিল তোমাকে দেখতে। ও হ্যাঁ, এসেছিল, ভুলে গিয়েছিলাম। তুমি কি অন্য কারো আসার কথা চিন্তা করে ভুল বকছো? রিজন সাহেবের সূক্ষ্ম নজরদারিতে শেহরিন চোখ নামিয়ে নেয়। সঙ্গে সঙ্গে বাম হাতের আঙুল ওনার সাথে প্যাঁচাতে প্যাঁচাতে নীরব বনে চলে যায় সে। ধরা খেয়েছে, বাবা বুঝেও গিয়েছে, আর কিছু বলার প্রয়োজন নেই। নেতা সাহেব তো মনে হচ্ছে কাজে ভীষণ ব্যস্ত। এমপি মানুষ, তার কি আর বসে থাকার উপায় আছে বলো? আর আমিও বলে দিয়েছি আমার মেয়ের না বার্তার ওপরে কোনো কথা নেই, বারে বারে ফোন করবে না। ফোন করেছিলেন উনি তোমাকে? হ্যাঁ করেছিল। কি বলেছিলেন? এটা আমাদের মাঝে কথাবার্তা মা, তোমার শোনার প্রয়োজন নেই। ও ঠিক আছে। আচ্ছা একটা মিনিট ওয়েট করো, একটা কাজ শেষ করে নেই, তোমার সাথে কিছু কথা আছে আমার। শেহরিন উঠতে গিয়ে আবার বসে পড়ে। বাবার কথা আছে শুনে বুকের মধ্যে তার অস্থিরতা ধীরে ধীরে বাড়তে শুরু করে। না জানে কি বলবে নেতা সাহেবকে নিয়ে। অজস্র ভাবনারা এক মুহূর্তে মাথায় এসে ঘুরপাক খেতে থাকে তার। রেজন সাহেবের আপাতত কাজ শেষ হয়। ল্যাপটপখানা বন্ধ করে সে দুহাত মুষ্টিবদ্ধ করে টেবিলে রাখেন। শেহরিনের দিকে পূর্ণ মনোযোগে তাকে স্থির গলায় বলেন, রিল্যাক্স হও, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি ঠান্ডা মাথায় সব নিয়ে ধীরে সুস্থে সঠিক উত্তরটা দিবে, কেমন? শেহরিন অল্প বিস্তর মাথা নাড়িয়ে সায় জানিয়েই বলে, জি বাবা। প্রশ্নগুলো গুরুত্ব সহকারে নিবে, কারণ এটা তোমার জীবনের একটা বিশেষ সিদ্ধান্ত গ্রহণকে সাহায্য করবে। তাড়াহুড়ো করে মনের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলবে না। আমি জাস্ট তোমার থেকে
ক্লিয়ার হতে চাই এই বিষয়টা নিয়ে, কারণ কোনো জিনিসই অধিক সময় নিয়ে কাটাকাটি করা উচিত নয়, সেটার মূল্য কমে যায়। জি। তুমি কি সান্নিধ্যকে পছন্দ করছো, বা তোমার মনে কি তার জন্য ভালো লাগা সৃষ্টি হয়েছে? শেহরিনের শরীরে ঠান্ডা স্রোত পায়। সে আগে হতেই ভেবে রেখেছিল বাবার প্রথম প্রশ্ন হয়তো এটাই হবে। তার থেকে সুস্পষ্ট উত্তর চাইবে এই নিয়ে। উত্তর দেওয়ার আগে সে সন্তর্পণে চোখ বন্ধ করে নেয়। মনকে নীরের ছড়ে জিজ্ঞাসা করে, তুমি তাকে পছন্দ করো? প্রশ্ন করা মাত্র মন মস্তিষ্ক তার সঙ্গে সঙ্গে নেতা সাহেবের মুখটা ভাসিয়ে তোলে। মানুষটার ছোট ছোট যত্ন, দায়িত্ব, সেই সাথে সম্মান করাটা স্মরণে আসে, যেগুলো তার ভালো লাগার মূল কারণ। থিতু হয় সে, এটুকু যথেষ্ট। নির্বেদ কণ্ঠ উন্মুক্ত করেই বলে, হ্যাঁ। এই ব্যাপারে কোনো কনফিউশন আছে কি? না। তুমি কি তার সাথে একটা পবিত্র বন্ধনে জড়ানোর সাহস করতে পারো মা? বিয়ে? হ্যাঁ, বিয়ে। যেহেতু তোমার ভালো লাগার ব্যাপারটা সৃষ্টি হয়েছে সেই হিসেবে বলছি। উনি কি এ ব্যাপারে তোমাকে কিছু বলেছে? রিজন সাহেব পরিষ্কার কণ্ঠেই বলেন, না, সে তোমার অপেক্ষায় আছে। তুমি যেদিন তাকে হ্যাঁ বলবে ঠিক সেদিনই সে এগোবে, এর বাইরে সে কিছু করবে না। শেহরিন ফের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। বিয়ের ব্যাপারটাই সরাসরি হ্যাঁ বলার সাহসটা তার ভেতরে আসে না। মনের মধ্যে অজানা একটা ভয় এসে জেগে ধরে। লোকটা এখনো অপেক্ষার তালিকায় নিজেকে স্থির করে রেখেছে। তুমি যদি সত্যিকার অর্থে তাকে পছন্দ করো, তাহলে আমার মনে হয় বিয়ের সিদ্ধান্ত নেওয়াটাই যথার্থ। কারণ ভালোবাসা এই পছন্দের আড়ালেই লুকিয়ে আছে। ধরতে গেলে সুপ্ত অবস্থায় আছে, প্রকাশ পাবে আরও কিছুটা সময় পর। আমি তোমাকে অনুরোধ করব, যদি তোমার দ্বিতীয় কোনো ভাবনা চিন্তা না থাকে, বা এর চেয়ে বেটার অপশন চুজ করার ইচ্ছে না থাকে, তাহলে তাকে হ্যাঁ বলে দাও। এভাবে ছেলেটাকে অপেক্ষায় রাখা উচিত নয়। শেহরিন মৌনতা অবলম্বন করে। রিজন সাহেব মেয়ের নীরবতার মাঝে একটু থেমে আবারও কথা তোলেন, আমি আমার অভিজ্ঞতা থেকে ছেলেটাকে পরখ করেছি। কিছু ব্যাপার আমার পছন্দ না হলেও মানুষ হিসেবে তাকে আমার পছন্দ হয়েছে। তবে আমার পছন্দ অপছন্দ কিছু নয়। তুমি যেটা বলবে, যেটাই হোক না কেন, তুমি সেটা তাকে জানিয়ে দাও। আমাদের উচিত হবে না ছেলেটাকে আশায় রাখা, তার ক্ষতি করা। তুমি কি জানো ওর এই সমস্ত ব্যাপারে একদিক থেকে ভীষণ ক্ষতি হচ্ছে? ক্ষতির কথা শুনে শেহরিন নাজুক দৃষ্টি মেলে তাকায় বাবার দিকে। ধীর কণ্ঠে শোধায়, ক্ষতি হচ্ছে? হ্যাঁ, ক্ষতি হচ্ছে। এই যে ও বাধাহীনভাবে তোমার সঙ্গে দেখা করছে, কথা বলছে, তোমাকে হেল্প করছে, এগুলো জনসাধারণের নজরে আসছে। আর পলিটিক্যাল পার্সনদের এই ব্যাপারে সতর্ক থাকতে হয় ভীষণ। একটা ভুয়া সংবাদ ক্যারিয়ারের বিপর্যয়ে এনে দিতে সক্ষম, জনগণের অবস্থা হারাতে সক্ষম। আমার মনে হয় এই জিনিসটা আগেও তোমাকে আমি অবগত করেছি। জি। ওর নিজ থেকে তোমাকে কিছু বলবে না, জোর জবরদস্তি করবে না, কিন্তু সে হাত গুটিয়ে বসেও থাকবে না তোমার বিপদে। সে আসবে, তোমাকে দেখভাল করবে। তুমি কি এটা লং টাইম ক্যারি করতে চাও বলো মা? তুমি কি চাও সে কাজ ফেলে সবসময় তোমাকে নিরাপত্তা দিতে তৎপর থাকুক? যদি তোমার মন বলে সে তোমার জন্য উপযুক্ত, তাহলে আমি তোমাদেরকে দুজনকে এক করে দিতে রাজি। কারণ আমি চাই না আর তোমাকে একা এইভাবে ছাড়তে। একটা বিশ্বাস তো হাতে তুলে না দেওয়া পর্যন্ত নিশ্চিত হওয়াটা কঠিন। বাবার কথাগুলো শেহরিনের একপাক্ষিক চিন্তা ভাবনাগুলোকে দূর করে দেয়। সে নিজের ভীতি কাটিয়ে সমস্ত কথাগুলোর অর্থ মস্তিষ্কে পুনরাবৃত্তি ঘটায়। আমি একজনকে পছন্দ করেছি, তার প্রতি আমার ভালো লাগা সৃষ্টি হয়েছে। আমি চাইছি সে আমার কেয়ার করুক, আমার আশেপাশে, কিংবা আমার খোঁজ রাখুক। সে যে আমাকে সম্মানটা দিচ্ছে, সেটাতে আমি তার প্রতি সন্তুষ্ট থাকছি। মোট কথা, আমি তাকে ধরে রাখতে চাইছি, তবে সেটা একজন জীবনসঙ্গী হিসেবে কেন নয়, একটি পবিত্র বন্ধনের মাধ্যমে কেন নয়? কেন আমি নিজের ভালো লাগাগুলোর প্রসার ঘটাতে তার ক্ষতি করব, যেখানে সে চুপচাপ সেটা সহ্য করে যাবে? তার ক্ষতি সম্পর্কে কোনো কথা বলবে না, দায়ী করবে না আমাকে। তাহলে আমার কি উচিত নয় তার দিকটাও ভেবে দেখা? আমি তো চোখ বন্ধ করেও নিজেকে ইনশিওর করতে সক্ষম হচ্ছি
হি ইজ ডেফিনেটলি পারফেক্ট ফর মি। তাহলে ভয় আসছে কেন? নিজেকে স্থির করে শেহরিন সুস্পষ্ট গলায় বলে। আমার মনে হয় উপযুক্ত কথাটা সঠিক বাবা। আমি এমন একজনকেই চেয়েছি যে আমাকে শুধু একটু বুঝবে, প্রাপ্য সম্মান যতটুকু করবে। আমার বিশেষ কিছু চাওয়া নেই, আমার অধিক অর্থ সম্পদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমি শুধু একটু শান্তি চাই, ভালোবাসা চাই। জীবনে যতটুকু যা প্রয়োজন ততটুকু মিটলেই এনাফ। তবে আমি পড়াশোনাটা কন্টিনিউ করতে চাই, এই ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না। শিওর, এই ব্যাপারে আমিও তোমার সাথে একমত। তবে কি আমি ফাইনাল আনসার হ্যাঁ ধরে নিব? হ্যাঁ, তবে বিয়ের আগে আমি একটা শান্তি চুক্তি করতে চাই ওনার সাথে। শান্তি চুক্তি? শেহরিন মৃদু হাসে, দৃঢ় কণ্ঠেই বলে। ইয়েস, শান্তি চুক্তি। সে যেহেতু তার প্রফেশনাল লাইফে অশান্তির মাঝে বিরাজ করে, সেখানে পার্সোনাল লাইফে আমাকে অবশ্যই তার সাথে শান্তি চুক্তি কার্যকর করে নিতে হবে। ওকে, সেটা তোমরা দুজন মীমাংসিত করে নিবে। আরও যা যা কথা বলে ক্লিয়ার হওয়ার যায় হয়ে সেটাও করে নিবে। দুজন দুজনের দিকে পরিষ্কার থাকবে, যাতে বিয়ের পর কোনো সমস্যার সৃষ্টি না হয়। শিওর বাবা। রিজওয়ান সাহেব চেয়ার ছেড়ে উঠে পড়েন, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে সস্নেহেই বলেন। গড ব্লেস ইউ মা, আমার মন বলছে তুমি সুখী হবে। শেহরিন নরম হেসে বাবার আদর গ্রহণ করে নেয়। হুট করে কেন জানি মনটা তার এখন ভীষণ হালকা লাগছে। মনে হচ্ছে এতদিনে দ্বিধাদ্বন্দ্বের পাথরগুলো তার বুক হতে নেমে গিয়েছে। নেতা সাহেবের সাথে বিয়ে নিয়ে শান্তি চুক্তি করবে সে। বিয়ে? নেতা সাহেব? আল্লাহ কত দূর চলে গিয়েছে। হালি শহর, রাত 10:30। সুখমহলের হর হামেশা যে চিত্র দেখা যায়, আজ তার ব্যতিক্রম কিছু নয়। রাতের ডিনার সবার হয়ে গিয়েছে, মোটামুটি বাঁচছিলেন নেতা সাহেব আর সারফারাজ। নেতা সাহেব খাওয়া শুরু করলেও সারফারাজ মাত্র আশায় ফ্রেশ হতে গিয়েছে ওপরে। সানিথর পাশের চেয়ারটার সঙ্গে এক বাঁধা স্থির দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা বলে ভুল হবে, বাঁধা অবস্থায় আছে। সানজির একটা ওনা তার পেটের ওপর দিয়ে গিয়ে চেয়ারের সঙ্গে আষ্টে পিষ্টে লাগানো হয়েছে। তবে বান্দার হাত বা স্থির থাকলেও মুখ চলমান। একটা চুইংগাম সে ঘন্টাখানেক হলো চিবিয়ে যাচ্ছে। আজকের অপরাধ একটু গুরুতর। সন্ধ্যায় সে তার মিসকে কথা থেকে তেলাপোকা ধরে এনে ভয় দেখিয়েছে, সরাসরি তার চুলের উপর ছুঁড়েছে। ম্যাম ভয়ে কান্না করে না পড়িয়ে চলে গিয়েছে। 2 নম্বর রাতে হোমওয়ার্ক করানোর সময় একটা খাতাও তিথি খুঁজে পায়নি। হয়তো স্কুলে ইচ্ছাকৃতভাবে রেখে এসেছে বেবি মানকিটা, যাতে বাসায় সে হোমওয়ার্ক না করতে হয়। তৃতীয় অপরাধ, সানিধ্য বাসায় আসার সঙ্গে সঙ্গে সে ইয়ো পানি বলে উপরতলা হতে গ্লাস হতে পানি তার গায়ে ঢেলে দিয়ে ভিজিয়ে দিয়েছে। অতঃপর সবগুলো অপরাধ একত্রে করে তার পানিশমেন্ট চলছে। 1 ঘন্টা তাকে এই অবস্থায় থাকতে হবে। যদিও তিতির হাতে 2-1 ঘা খেয়েছে একটু আগে, কিন্তু সান্নিধ্য দেওয়া পানিশমেন্টের নড়চড় হবে না। মনি, সোফায় বসে সংবাদ দেখছেন শাহজাহান খান। তারই পাশে গুটিসুটি হয়ে পা তুলে সোফায় বসে ফোনে ধ্যান দিয়েছে সানজি। তাসিনের ডাক পেতে চোখ তুলে তাকিয়ে বলে, কি হয়েছে? আমার স্কুল ব্যাগে দুটো চকচক আছে, নিয়ে আসো তো, যাও। তোর হাত বাঁধা চকাচকা খাবি কিভাবে? তুমি খাইয়ে দেবে? ওরে মামার বাড়ির আবদার, চুপচাপ যেটা মুখে আছে সেটাই খেতে থাক। তোর ভয় হয় না কেন? আমি বড় হয়ে গিয়েছি, ভয় পাই না। বিয়ে করবো আমি, ইয়োপানিকে বিয়ে করবো। ইয়োপানির কথা শুনে সান্নিধ্য খেতে খেতে তাসিনের দিকে তাকায় এক নজর, অতঃপর গম্ভীর কণ্ঠেই বলে, চকো চকো খাবি? আছে তোমার কাছে? সান্নিধ্য একটা মরিচ তুলে নিয়ে তাসিনের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা হচ্ছে স্পাইসি চকো চকো, খেয়ে দেখ, মজা আছে। সত্যি? হা কর। তাসিন সরল মনে হাঁক করতেই সানজি লাফ দিয়ে এসে সান্নিধ্যের হাত হতে মরিচ কেড়ে নেয়, ফেলে দিয়েই বলে, হুশ, এটা খেলে তুই মানকির মতো লাফাবি আরো। মরিচ চিনিস না? ইয়োশানি বলেছে মজা খেতে। তোকে আরো পানিশমেন্ট দেওয়ার জন্য বলেছে। ওর মাথা থেকে ইয়ো পানির ভূতটা নামা। আবার তো মান সম্মান খেয়েছে, এখন সেই ঋণেরটা শেষ করবে। সানজি সান্নিধ্যের দিকে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েই বলে, ওকে বলে লাভ নেই, তুই তোর কাজ কর। শোন, যা করবি একটু তাড়াতাড়ি কর। নীল নকশা চলছে বাসায় তোর বিরুদ্ধে। কি হয়েছে?
সাজি মুখ খোলার আগে শাহজাহান সাহেব পিছু ঘুরে ভারী কণ্ঠে বলে, সান্নিধ্য, তোমার খাওয়া শেষ হলে এখানে আসো, কথা আছে। কিছুটা সময় পার হতেই সান্নিধ্যর খাওয়া শেষ হয়। একই সাথে তিথি সরফরাজ ওপর হতে নামে। নিচে নামা মাত্র ছেলের অবস্থা দেখে হতাশার চোখে তাকায় সরফরাজ। উপায়ন্তর না পেয়ে ছেলের হয়ে সে নিজে সবার কাছে অনুনয় করে, বিশেষ শর্তে মুক্তি পাইয়ে দেয়। বেবি মানকে ছাড়া পেয়ে খানিকক্ষণ লাফালাফি করে, অতঃপর সোফায় এসে দাদুর হাত হতে রিমোট নিয়ে কার্টুনের চ্যানেল দিয়ে সবার মাঝখানে এসেই বসে। সাজি বাবার কথা মতো নাজনীন বেগমকে ডেকে আনেন। সকলে একত্রে হওয়া শেষে শাহজাহান সাহেব সুস্থির কণ্ঠেই বলে, সান্নিধ্য, আমরা একটা বিশেষ কাজে করে এসেছি। তুমি যেহেতু এই কয়েকটা দিন ব্যস্ত ছিলে, তাই জানানোর সুযোগ হয়ে ওঠেনি। আজকে ফ্রি আছো, তাই ভাবছি কথাটা বলা উচিত তোমাকে। বলো। শাহজাহান সাহেব স্ত্রীর পানে এক পলক তাকিয়ে বলে, আমরা আন্নেশাকে রিং পরিয়ে এসেছি হবু পুত্রবধূ হিসেবে। কোন পুত্রের বধূ হিসেবে? সরফরাজ হালকা কেসে ওঠে সান্নিধ্যের বাঁকা কথা শুনে। সানজি ধীর পায়ে ভাইয়ের আড়ালে গিয়ে মুখ টিপে হাসে, কিন্তু বাদবাকি তিনজন মুখ থমথমে করে। নাজনীন বেগম বিরক্ত গলায় বলেন, কোন পুত্রের বধূ হিসেবে মানে? তুমি ছাড়া অবিবাহিত আর কোনো পুত্র আছে আমাদের? নিশ্চয় তোমার কথাই বলা হয়েছে। পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পারে আম্মা। তোমার ভাইয়া একটাই বিয়ে করেছে আর একটাই থাকবে সান্নিধ্য। এসব কথা বলে কথা ঘুরিও না প্লিজ। আমরা অবনীশাকে রিং পরিয়ে এসেছি। বুঝতে পারছো ব্যাপারটা কতদূর এগিয়ে গিয়েছে? সান্নিধ্য সরাসরি শাহজাহান সাহেবের দিকেই তাকায়, শান্ত গলায় বলে, বাবা, তুমি কি জেনে বুঝে কাজটা করেছো? আম্মা ভাবির কথা বাদ দিলাম, আম্মার ভাই তাই টান সেদিকে, ঠিক আছে। ভাবির কিসের টান জানি না, বাট তুমি কি ভেবে এই কাজে সমর্থন করছো, তাও সেটা আমাকে না জানিয়ে? তোমার আপত্তিটা কোথায় সান্নিধ্য? সমস্যা কি? আপত্তি সমস্যা এসব বাদ দাও। আমি ক্লিয়ারলি বলেছিলাম আমি অন্বেষাকে বিয়ে করব না, সবার সামনেই বলেছিলাম সেটা। তারপরও সেটা নিয়ে কথা কেন তুলছো? রিং টিং এসব পরিয়ে আসার মানে কি? তোমার কাছে মানে না থাকতে পারে, আমাদের কাছে আছে। একটা মেয়েকে এভাবে কতদিন কথা দিয়ে রাখা যায়? কথা আমি দেইনি, তোমরা দিয়েছো, তোমরা বুঝবে। এসব উল্টাপাল্টা লজিক আর কাজকর্মের দায়ভার আমাকে দিতে আসবে না। তুমি কি আন্নেশাকে বিয়ে করবে না বলে মনস্থির করে ফেলেছো? সান্নিধ্যের না মানে না। তুমি সেটা জেনেও কেন এরকম বোকা কাজটা করেছো বাবা? আমি সত্যি অবাক হচ্ছি। শাহজাহান সাহেব দীর্ঘশ্বাস ফেলে পায়ের ওপর পা তুলে দিয়ে সোফায় শরীর এলিয়ে দিয়েই বলেন, রাজ্জাককে মানা করাটা খুব খারাপ দেখায়, একটু বোঝো। আন্নেশা ভালো মেয়ে। আমি আর্গুমেন্টে যেতে যাচ্ছি না, জোর করো না প্লিজ। নাজনীন বেগম হৃষ্ট গলায় বলেন, তুমি চাইছো কি? আমার চয়েস অন্য জায়গায়। শেহরিন, তিথি সরাসরি শেহরিনের নাম নেওয়ার সান্নিধ্য এক পলক তাকিয়ে বলে, হ্যাঁ। মিলেছে আমার কথা আম্মা? এই হচ্ছে আসল কারণ। শোনো সান্নিধ্য, আমি অবন্যেষা ব্যতীত কোনো মেয়েকে আমার ছোট পুত্রবধূ হিসেবে মানব না। বিয়ে আমি করবো আম্মা, আমি মেনে নিলেই ইনাফ। বাবা তুমি? শাহজাহান সাহেব ছেলের ভাব গম্ভীর্য দেখে বড় ছেলের দিকেই তাকান। সারফরাজ চোখের পাতা ফেলে তাকে আশ্বস্ততা জানায়, সান্নিধ্যর কথা মেনে নেওয়ার ইঙ্গিত দেয় আড়ালে। শাহজাহান সাহেব নিজেও বুঝে গেছেন এর বিকল্প আর কিছু নেই। চেষ্টা অনেক করেছেন, এই ছেলে যে এক ধাঁচের মানুষ সেখানে আর কোনো যুক্তি দ্বিমত জানিয়েও লাভ নেই। আচ্ছা ঠিক আছে, কি আর করা। তোমার যেহেতু মত নেই আন্নেশার ব্যাপারে, হাজার জোর করলেও লাভ হবে না বুঝেছি। যেখানে তোমার মাথা ঠান্ডা থাকে সেখানেই যাওয়া উচিত। চোখের পলকে স্বামীর মত পাল্টে যাওয়াতে নাজনীন বেগম হতবাক হন, রাগী গলায় বলেন, এই জন্যই রাজনীতি যারা করে তাদের কথা বিশ্বাস করতে হয় না, রূপ পাল্টাতে সময় নেয় না। রাগ করো না নাজনীন, আমি তো বলেইছিলাম আগে, তোমার ছোট ছেলের না মানে না, হ্যাঁ করানোর কোনো উপায় নেই। তুমি এরপরও জোর করে। তিথি খানিকটা এগিয়ে এসে সান্নিধ্যের দিকে তাকিয়েই বলে, এখন তাহলে অন্বেষার কি হবে? আঙ্কেল আন্টির মুখ রইল কি আমাদের কাছে? তোমরা যদি চাও আমি একটা ব্যবস্থা করতে পারি। কি ব্যবস্থা? সান্নিধ্য বসা ছেড়ে উঠে দাঁড়ায়, পরনের টি শার্টটা টান করে যাওয়া পথে পা বাড়িয়েই বলে, ডিরেক্ট এনকাউন্টার করে এই চ্যাপ্টার ক্লোজ করে দিতে পারি, একেবারে ঝামেলা শেষ।
সারফরাজের পূর্বের চেয়ে এবার উচ্চ শব্দে কাশি ওঠে। নিজেকে ধাতস্থ করে সে ঠোঁট চেপে ওপরের দিকে তাকিয়ে হাসি দমায়। কয়েক জোড়া চক্ষু রেখাকে অবাক করে দিয়ে নেতা সাহেব চলে যায় কক্ষে। নাজনীন বেগম স্বামীর দিকে অগ্নিদৃষ্টিতেই তাকান, অতঃপর তিক্ত মেজাজে হনহনিয়ে চলে যায় নিজ ঘরে। পাপা, বল বাবা। সেদিনকে সারফরাজ তিথির দিকে আর চোখে তাকিয়েই বলে, সেরিন তোমার নতুন চাচি হতে যাচ্ছে, চাচ্চুর বউ। তাহলে ইয়োপানিকে আমি বিয়ে করব। সেদিনকে তো ইয়োশানি বিয়ে করেছেই। না রে বাপ, যাহা ইও সানি তাহাই ইও পানি। মানে কিছুই না, বেশি কথা বলো তুমি। রুমে এসো। তিথি রাগান্বিত দৃষ্টিতে এগিয়ে সে তাসিনকে নিয়ে যায়। তাসিন অসহায় দৃষ্টিতে বাবার দিকে তাকাতেই সারফরাজ দীর্ঘশ্বাস ফেলেই বলে, এখনই ভালো আছিস বাপ, বিয়ে করে বাপের মতো জীবন নষ্ট করিস না। তিথির পা থেমে যায় সিঁড়ির কাছে যেতেই কুঞ্চিত কপালে তাকিয়ে বলে, ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, রুমে এসো। রাতের পালা শেষে এসেছে সকাল। বেলা বাড়ার সাথে সাথে উদিত সূর্য এখন দক্ষিণ গোলার্ধে এসে হাজির হয়েছে। ঘড়ির কাঁটা তখন 12টার ঘরে। ক্লাস শেষে শান্তি চুক্তির উদ্দেশ্যে বের হয়েছিল শেহরিন, কিন্তু ক্যাম্পাসের গেট পার হতে না হতেই তার সামনে এসে উপস্থিত হয়েছে অজানা এক মানবী, যাকে সে এর আগে কখনো দেখেনি, চেনেও না। তবে অবাক করার বিষয়, অচেনাই মানবী তাকে চেনে, জরুরি প্রয়োজনেই এসেছে তার কাছে। জি, আমি শেহরিন। অনিশা তীক্ষ্ণ দৃষ্টিতে শেহরিনকে পরখ করে নেয়। মুখ জুড়ে তার একরাশ অসন্তোষটা বিরাজমান থাকলেও কাটকাট গলায় জিজ্ঞাসা করে, সময় আছে তোমার? শেহরিন এক পলক ঘড়ির দিকে তাকিয়ে জবাব দেয়, জি আছে। সান্নিধ্যকে তুমি ভালোবাসো? অচেনা মানবীর মুখে নেতা সাহেবের নাম, সেই সাথে সরাসরি ভালোবাসার কথা জিজ্ঞেস করাতেই শেহরিনের ভ্রুজোড়া বেঁকে যায়। বিস্ময় চোখে তাকিয়েই বলে, আপনি কে? আমি কে সেটা অবশ্যই জানবে, তবে তার আগে তোমাকে সেটা জিজ্ঞেস করেছি, সেটার উত্তর দাও। এটা কেমন প্রশ্ন? কেন বুঝতে পারোনি? আবার বলবো? বুঝতে পেরেছি, কিন্তু আপনার প্রশ্ন করার ধরনটা আমার পছন্দ হয়নি। আমার যতদূর মনে হচ্ছে আপনি আমার বিষয়ে হয়তো খোঁজ খবর নিয়ে এসেছেন। আপনি আমাকে চিনতেই পারেন, কিন্তু আমি তো আপনাকে চিনি না। তাই আমি আমার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে একজন অচেনা মানুষের সাথে কথা বলবো না। অনিশা বাঁকা হাসে, নিষ্পলক চাহনিতে তাকিয়েই বলে, বাহ, তুমি তো দেখছি বেশ পাকাপোক্ত মেয়ে, কথার ধরন শক্ত। শেহরিনের বেশ বিরক্ত অনুভব হয়। এমপি সাহেবকে সে সময় দিয়েছিল 11:30টার দিকে, এখন 12টা 13 বাজে। ব্যস্ত লোকটাকে বসিয়ে রেখে সে এখানে পড়েছে এক গ্যারাকলে। লোকটা এখন আবার তাকে নিতে না আসলো হলো। মনের ভাবনা সত্যি হতে নেয় না এক মিনিটও। অনিশার চলমান কথার মাঝেই সাদা একখানা গাড়ি এসে থামে তাদের হতে কিছুটা দূরে। কালো শার্ট পরিহিত সুপুরুষটি বেরিয়ে আসে গাড়ি হতে। শেহরিনের চোখ জোড়ার সঙ্গে সঙ্গে গিয়ে পড়ে নেতা সাহেবের ওপর। সান্নিধ্য শেহরিনকে কারো সাথে কথা বলা দেখে আর এগোয় না সামনে। গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়ায় একপাশে। পকেট হতে ফোনটা বের করে কাউকে কল দেওয়া মুহূর্তে হাত থামিয়ে ফেলে সে। সজাগ মস্তিষ্ক হুট করে তাকে এক বিশেষ বার্তা দেয়। সঙ্গে সঙ্গে সানগ্লাস খুলে চোখ তুলে ফের তাকায় সামনে। ধারালো দৃষ্টিতে শেহরিনের সঙ্গে কথা বলা রমণীর মুখের এক পাশটা দেখেই চিনে ফেলে মেয়েটাকে। খানিকটা কপাল ভাঁজ হয়ে আসে তার। অনিশার এইখানে উপস্থিতির সঙ্গে শেহরিনের সঙ্গে কথা বলা তার মনে প্রশ্ন জাগায়। সান্নিধ্যের আমি উডবি ওয়াইফ। অনিশা হতে উচ্চারিত শব্দে শেহরিনের বুকটা ধক করে ওঠে, কেঁপে ওঠে। এক নজর নেতা সাহেবের দিকে তাকিয়ে শুকনো গলায় জিজ্ঞাসা করে, উড বি ওয়াইফ? ইয়েস, উডবি ওয়াইফ। কিছুদিন পরে আমাদের বিয়ে হতে যাচ্ছে। এই যে হাতের রিংটা দেখছো, এটা আমার হবু শ্বশুর শাশুড়ি পরিয়ে দিয়েছেন। অনিশা আঙুল উঁচু করে রিংটা দেখাতেই দূর হতে সান্নিধ্যের কপালের ভাঁজগুলি মিলে যায়। বুঝতে সক্ষম হয় এই মেয়ে শেহরিনকে কি বলে চলেছে। ফোনটা পকেটে পুরে সে ভাবে তার এখন সেখানে যাওয়া প্রয়োজন। শেহরিনের মন মস্তিষ্কে ভুল বোঝাবুঝি তৈরি করে দেওয়ার আগেই তাকে থামিয়ে দিতে হবে। দুপা এগোতেই হঠাৎ কিছু একটা বিবেচনায় সান্নিধ্য থেমে যায়। এগোয় না আর সামনে পিছিয়ে এসে দুহাত বুকের সাথে ভাঁজ করে সে ফের গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ায়।
আমাদের বিয়ের কথাবার্তা অনেক আগে থেকে চলমান। সান্নিধ্যের সঙ্গে আমার সম্পর্ক অনেক আগের। আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি। অর্ণিশার মুখে ভালোবাসি কথাটা শুনে শেহরিনের ভেতরে খারাপ লাগা শুরু হয়। চোখ মুখ তার এক লহমায় শুকিয়ে ওঠে। অদূরে দাঁড়ানো ব্যক্তিটার নির্বেকার চিত্তে দাঁড়ানো হতে চোখ সরিয়ে বিতৃষ্ণা গলায় বলে, আমাকে এগুলো বলে কি লাভ আপনার? লাভ ক্ষতি কিছুই না। সুন্দর ছেলেদের পিছনে মেয়েরা একটু ঘুরঘুর করবে, এটা স্বাভাবিক, কিন্তু সিরিয়াস হিসেবে নেওয়া যাবে না। তুমি যে সান্নিধ্যের পিছু নিয়েছো সেটা ছেড়ে দাও, ওর থেকে দূরে থাকো। আর যদি বলি এমপি সাহেব আমার পিছু নিয়েছে তাহলে?